তো ফার্স্টে যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে যে ভিএসই পিআর থিওরিতে এটা আসলে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে একটা সমযোজী যৌগের অণুর আকৃতিটা কীরকম হবে সেটা। তো তার জন্য অনেকগুলো পয়েন্ট ছিল, 4-5টা ছিল, তার মধ্যে দুটো আমরা আগের দিন পড়েছি। তো 1 নম্বরে আমি বলছিলাম যে সমযোজী যৌগের অণুর যে আকৃতিটা হবে কেন্দ্রীয় পরমাণুটির স্টেরিক নাম্বারটার উপরে নির্ভর করে। স্টেরিক নাম্বার মানে কি? বন্ধন ইলেকট্রন জোড় প্লাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই দুটো মিলে যতগুলো ইলেকট্রন জোড় হচ্ছে যোজ্যতা কক্ষে, সেটাই ওর স্টেরিক নাম্বার ছিল। আচ্ছা, বন্ধন ইলেকট্রন জোড় যদি দেখি তাহলে বন্ধন ইলেকট্রন জোড় দুই ধরনের হতে পারে, সিগমা আর পাই। সিগমাটা পাইটার উপরে আকৃতিটা নির্ভর করে না, ঠিক আছে, সিগমার উপরে নির্ভর করে। সিগমা যদি দুটো থাকে রৈখিক হবে, 3টা থাকলে ত্রিকোণীয় সমতলীয়, 4টা থাকলে চতুস্থলকীয়, 5টা থাকলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এভাবে করে অষ্টতলকীয় আর সো অন। 2 নম্বর বলেছিলাম যে যদি তোমার লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা ওই পরমাণুটার নিউক্লিয়াসের কাছে থাকে বলে এই দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, ওরা নিজেদের মধ্যে বেশি বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণ বলের মানটা হচ্ছে লোন পেয়ারের সব থেকে বেশি হবে, তারপরে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে হবে, আর সব থেকে কম হবে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে। এর মানে কোথাও যদি লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে তো ও কি করবে, নর্মাল যে অ্যাঙ্গেলটা থাকার কথা সেটা থেকে চুক্তি হবে। যেমন নর্মালি 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, CH4-এ আছেও, কিন্তু NH3-তে একটা লোন পেয়ার থাকাতে এটা একটু কমে 109 থেকে 107 হয়ে গেছে। হাইড্রোজেনে দুটো লোন পেয়ার আছে, মানে এই জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, তো বলে এখানে আরও কমে গেছে, 104 ডিগ্রি হয়ে গেছে। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। থার্ড যে পয়েন্টটা আছে সেটা পড়ার জন্য আগে আমাদের যেটা বোঝা উচিত সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, এগুলো পড়েছিলাম আগের দিন। এগুলো আমরা দেখেছিলাম আগের দিন। আচ্ছা, এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় জিনিসটা ছিল। আচ্ছা, আমাদের যেটা বুঝতে হবে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা, তাহলে তুমি থার্ড পয়েন্টটা বুঝতে পারবে। এটা আমি আগেও বলেছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? মানে এই জিনিসটা হচ্ছে যে ধরো দুটো পরমাণু আছে, ঠিক আছে, এ আর বি, এরা হচ্ছে কি করেছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, ঠিক আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে এভাবে করে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তো এবার এ পরমাণুর যে নিউক্লিয়াসটা হবে সে এই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, আর বি পরমাণুর যে নিউক্লিয়াসটা হবে সে এটা ইলেকট্রন পেয়ারটাকে নিজের আকর্ষণ করার চেষ্টা করবে। তো এই যে নিজের কেন্দ্রের দিকে ইলেকট্রন জোড়টাকে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় নিজের কেন্দ্রের দিকে ইলেকট্রন জোড়টাকে আকর্ষণ করার যে প্রবণতাটা ওটাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। যে যত বেশি আকর্ষণ করবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, যে কম আকর্ষণ করবে তার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। বা কোথায় আকর্ষণ করবে, নিজের কেন্দ্রের দিকে, কারণ নিজের কেন্দ্রটাতে পজিটিভ চার্জ আছে আর তোমার কিসের ক্ষেত্রে নেগেটিভ চার্জ আছে। এবার এখানে আমরা যদি দেখি পিরিয়ডিক টেবিলটাতে, তাহলে তোমার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা কীভাবে চেঞ্জ হয়। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তুমি যত পর্যায় বরাবর লেফট থেকে রাইটে যাবে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা বাড়ে, আমরা এটা আগে পড়েছি। বাড়ে, ঠিক আছে। আর আর নিচের দিকে যদি যাও, নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা কমে, ঠিক আছে। মানে একটা শ্রেণী বরাবর নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কমবে, এখানে বাড়ছে আর এখানে হচ্ছে কমছে। এর মানে আমরা তারপরে দেখেছিলাম তাহলে ফ্লুরিনটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না, কারণ এদিক থেকে আসছে, তো ফ্লুরিনটা সব থেকে লাস্টে আছে, আর উপর থেকে নিচে হলে উপরে সব থেকে আছে, সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিনটা ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এইগুলো বাকি লাস্টেরটা কেন হলো না, কারণ এগুলো তো নিষ্ক্রিয়, তাই না, এটা অষ্টক পূর্তি অলরেডি আছে।
তো এখানে সমযোজী বন্ধনই হবে না, তো ইলেকট্রোনেগেটিভিটির কোশ্চেন আসবে না। তো সব থেকে যে কি বলে জানো, ইলেকট্রোনেগেটিভ যেটা সেটা হচ্ছে ফ্লুরিন, রাইট। আর আরেকটা জিনিস ছিল যে রেডিয়াসটা, ব্যাসার্ধটা, ঠিক আছে, ব্যাসার্ধ যে জিনিসটা ছিল, তো আমরা রেডিয়াস বা ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যত তুমি লেফট থেকে রাইটে যাবে তত ব্যাসার্ধ কমবে না বাড়বে? বাড়বে। কমবে, কমবে, লেফট থেকে রাইটে গেলে কমে। কারণ এখানে কক্ষপথের সংখ্যা তো একই না, কিন্তু আধানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো অ্যাট্রাকশনটা বেশি হবে কেন্দ্রের দিকে, তো রেডিয়াসটা কমে। আর যদি তুমি নিচে নামো, তাহলে নিচের দিকে নামলে তোমার কি হবে, রেডিয়াসটা বাড়ে। রেডিয়াসটা বাড়ে কেন বাড়ে? তার কারণ এখানে কক্ষপথের সংখ্যাই বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে নিচে নামলে একটা কক্ষ বেড়ে গেল, তাহলে রেডিয়াসটা অটোমেটিক্যালি বাড়বে, ঠিক আছে। তো এইখানে পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমে, কমে এই অবধি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর আগে অবধি। নিষ্ক্রিয় গ্যাসগুলো তো পূর্ণ মানে অষ্টক পূর্তি থাকে, তো এখানে আবার বাড়ে আর কি রেডিয়াসটা, কিন্তু এই অবধি কমে। তো আমরা যদি দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো, এই যে লিথিয়াম, বেরিলিয়াম আর ফ্লুরিন আছে, তা ফ্লুরিনটার রেডিয়াসটা সব থেকে ছোটো হবে তাহলে এই সিরিজে, মানে এই সিরিজ বলছি এই পর্যায়টাতে এটার রেডিয়াস ছোট, ঠিক আছে। হুম। আর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি ফ্লুরিনের। আচ্ছা, আর তারপরে যদি দেখি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি একটু কম হবে ফ্লুরিন থেকে, আর নাইট্রোজেনের আর একটু কম হবে, কিন্তু এর রেডিয়াসটা এর থেকে একটু বড় হবে, এটার আর একটু বড় হবে, বাট এগুলো ওভারঅল ছোটই হবে যদি আমরা এই দিকের গুলোর তুলনায় দেখি। আর এমনিতে এগুলো তো তোমার ধাতু না, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো ধাতু, এগুলো তো সমযোজী বন্ধনই করে না ওরকম বেশি। এগুলো তোমার আয়নিক বন্ধন করে, যেমন এ পজিটিভ, এমজি ডবল পজিটিভ এরকম করে, তো এগুলো আয়নীয় বন্ধন করে, ঠিক আছে। কখনো কখনো সমযোজী, যেমন বেরিলিয়াম BeCl2 এটা সমযোজী বন্ধন করে, ঠিক আছে, কিন্তু এগুলো বেসিক্যালি আয়নীয় বন্ধন করে বেশি। এবার পয়েন্ট হচ্ছে তাহলে এই জিনিসটা, ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা রিক্যাপ হয়েছে। তো ইলেকট্রোনেগেটিভিটি হুম। ফ্লুরিনের বেশি হবে না আয়োডিনের বেশি হবে? আয়োডিন। ফ্লুরিনের বেশি, ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। উপর থেকে নিচে গেলে এটা কমে, তো ইলেকট্রোনেগেটিভিটিটা লেফট থেকে রাইটে গেলে বাড়ে, ঠিক আছে। মানে ফ্লুরিনের হুম। সব থেকে বেশি হবে, তাহলে ফ্লুরিনের সব থেকে আর বেশি নিষ্ক্রিয়গুলো? ইলেকট্রন। নিষ্ক্রিয়গুলোর ইলেকট্রোনেগেটিভিটি হবেই না এখানে, কেন? এরা তো অষ্টক পূর্তি অলরেডি আছে না, তো এরা কি কারোর সাথে সমযোজী বন্ধন করতে যাবে নাকি আবার? না। সমযোজী বন্ধন যদি নাই করে, তো ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটাই আসবে না ওখানে। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন পেয়ারগুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তো এরা সমযোজী বন্ধনই করছে না, তো ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটা ওখানে আমরা অ্যাপ্লাই করব না, ঠিক আছে। হুম। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা চলে যাচ্ছি থার্ড পয়েন্টটাতে, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি বোঝা গেছে, এবার আমরা চলে যাচ্ছি থার্ড পয়েন্টটাতে, VSEPR এর থার্ড পয়েন্ট যেটা ছিল। তো VSEPR এর যে থার্ড পয়েন্ট যেটা, ওটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও তো, একটু মুছে দিই। VSEPR থিওরি 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট পড়েছি, এখন আমরা পড়ব 3 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি এটা পয়েন্টটা পড়ার আগে আমি এমনি একটু বলছি, ঠিক আছে। যে সাপোজ ধরে নাও আমার কাছে দুটো আহ, অণু আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন আছে, মানে অ্যামোনিয়ার কথা বলছি। আর একটা হচ্ছে নাইট্রোজেন আছে কিন্তু এখানে ফ্লুরিন আছে, NF3, ঠিক আছে, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড।
ওকে, তো দু জায়গায় নাইট্রোজেন আছে, রাইট? তাহলে নাইট্রোজেনের এখানে কি কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে? আছে, কেন? কারণ নাইট্রোজেন মানে 7, 7 মানে 2 + 5, এর মানে নাইট্রোজেনের বাইরে 5টা ইলেকট্রন আছে, 5টার মধ্যে 3টা ইলেকট্রন 3টা সমযোজী বন্ধন করেছে হাইড্রোজেনের সাথে, তাহলে এক জোড়া লোন পেয়ার থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, তাই না? তাহলে এখানে এর মানে এখানেও এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, এখানে নাইট্রোজেনে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, কারণ ফ্লুরিনের সাথেও নাইট্রোজেন তো একটা করে সমযোজী বন্ধন করে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। হুম। এইবার তুমি আমাকে বলো, আহ, এই দুটো অণুর ক্ষেত্রে নাইট্রোজেন দুটোতেই আছে, কিন্তু একটাতে আছে তোমার হাইড্রোজেন আর একটাতে তোমার আছে ফ্লুরিন। তুমি হাইড্রোজেন আর ফ্লুরিন যদি কনসিডার করো, তো এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লোরিন। তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনের, এই নাইট্রোজেন বলছি, হাইড্রোজেনের তুলনায়, হাইড্রোজেনের তুলনায়, তাই না? ফ্লুরিন, আচ্ছা আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? মানে হচ্ছে এই NF3 অণুটাতে ফ্লুরিনটা, ঠিক আছে, ফ্লুরিনটা ইলেকট্রন পেয়ারগুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে বেশি, নিজের দিকে টেনে রাখবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর মানে হলো, এর মানে হলো NF3 অণুটাতে, NF3 অণুটাতে ফ্লুরিনটা ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখবে, নাইট্রোজেনের দিক থেকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আচ্ছা, আর এখানে যদি আমরা দেখি NH3 আছে, তো নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন তোমার এখানে আছে, হাইড্রোজেন তো এইদিকে আছে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন আর নাইট্রোজেন কনসিডার করো যদি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে এখানে কি হবে, এখানে কি হাইড্রোজেনটা ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করে রাখবে, না নাইট্রোজেনটা নিজের দিকে আকর্ষণ করে রাখবে? এখানে নাইট্রোজেনটা হাইড্রোজেন এইদিকে আকর্ষণ করে রাখবে, তাই না? কারণ নাইট্রোজেনের হুম। ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এবার নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখবে, রাইট? হুম। আচ্ছা, তো ব্যাপারটা কি, এবার আমি যদি দেখি, দেখো, হ্যাঁ, মানে আমি এদের গঠনটাকে একটু করার চেষ্টা করি, বানাই। যেমন ধরো নাইট্রোজেন আছে এখানে, তো তাহলে উপরে একটা আমি বানাই দিলাম, এটা লোন পেয়ারটার জন্য, লোন পেয়ারটার জন্য। আর হাইড্রোজেনের জন্য এরকম করে আছে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, চতুস্থলকীয় স্ট্রাকচার হয় না? আর এখানেও ধরে নাও NF3টার ক্ষেত্রে এন আছে, এখানে ওর একটা আমি বানিয়ে দিলাম ওর লোন পেয়ারের জন্য, আর এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এইভাবে। এবার এখানে কি হচ্ছে, নাইট্রোজেনটা এই পেয়ার অফ এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে বেশি, মানে নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, তাই না? আর এখানে হয়েছে কি, এখানে এই পেয়ারের ইলেকট্রনগুলোকে, না 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 না, এখানে হাইড্রোজেন কেন, এখানে তো ফ্লুরিন হবে। এখানে কি ফ্লুরিনটা নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, এখানে অ্যারো মানে সমযোজী বন্ধন বুঝবে না, আমি আকর্ষণটা
বোঝানোর জন্য বলছি আর কি। ফ্লোরিনটা ইলেকট্রন পেয়ারগুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে। আচ্ছা, কেন এটা হলো? তার কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, তাই না? কি হ্যাঁ। রাইট? এবার তুমি আমাকে বলো, এইদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা বেশি তাহলে নাইট্রোজেনের দিকে এখানে, আর হুম। এখানে বাইরের দিকে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা বেশি। মানে আমি বলছি এই NH3-তে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, আর NH3-তে দূরে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, কারণ ফ্লোরিনটা আকর্ষণ করে রেখেছে, তাই না? হুম। এবার বুদ্ধি লাগাবে। তাহলে এই যে বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা, বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা, এটা কোথায় বেশি হবে? NH3-র ক্ষেত্রে না NF3-র ক্ষেত্রে? মানে বন্ধনগুলোর মধ্যে বিকর্ষণ যেটা, সেটা কোথায় বেশি হবে? NH3 না NF3? এইচ। NH3-র ক্ষেত্রে বেশি হবে, তাই না? কেন? তার কারণ হচ্ছে এখানে কি ইলেকট্রনগুলো এইদিকে বেশি ডেন্সিটি কাছাকাছি আছে, তো ইলেকট্রনগুলো বেশি বিকর্ষণ করবে, একে ঠেলে দিবে এইদিকে, একে এইদিকে ঠেলে দিবে, তাই না? এর মানে বন্ড পেয়ার অফ NH3 যদি বলি, এইটা বেশি হবে বন্ড পেয়ার অফ NF3। এটা ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, এইটা যদি বেশি হয়, মানে NH3-র ক্ষেত্রে এটা বেশি, তাহলে NH3-র ক্ষেত্রে বন্ধন কোণ, এই যে বন্ধন কোণটা যেটা, সেইটা বেশি হবে না? এটা বিকর্ষণ বেশি হলে এই বন্ধন কোণটাও বেশি হবে এর তুলনায়, কি হবে কি না? হতে তো লাগে। হ্যাঁ, হবে। তো আমি যদি ভ্যালুগুলো বলি তাহলে বুঝতে পারবে। এখানে NH3-র ক্ষেত্রে যে বন্ধন কোণের মানটা হয় সেটা হয় 107 ডিগ্রি, বা 107.3 ডিগ্রি বলে দিচ্ছি। আর এখানে যেটা হয় সেটা 107 না, এটা কম হবে, মানে 102 ডিগ্রি হয়, 102 ডিগ্রি 29 মিনিট। তাহলে এটা কেন হলো? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, তাই না? বোঝা গেছে? গেছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, আমি যেগুলো কোশ্চেন করব ওগুলো অ্যান্সার করতে হবে। যেমন ধরো H2O-র ক্ষেত্রে আমি ধরছি H2O, তাহলে এখানে অক্সিজেন আছে H2O-র ক্ষেত্রে, তার এইদিকে হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এটা বন্ডিং করেছে, এখানে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। অক্সিজেনের ক্ষেত্রে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে দুই জোড়া, আর এখানে দুটো বন্ডের জন্য হয়ে গেল 8টা অষ্টক হয়ে গেল। আচ্ছা, এটা H2O হলো। আর তারপরে আমি একটা নিচ্ছি আরও, F2O, 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 তাহলে অক্সিজেন এখানে লিখো, আর এইখানে হচ্ছে তোমার F আর F লিখো। এবার তুমি আমাকে বলো, তুমি অক্সিজেন আর হাইড্রোজেনকে কনসিডার করো, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন না হাইড্রোজেনের? অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এর মানে এই ইলেকট্রন পেয়ারটার কনসেন্ট্রেশনটা এইদিকে বেশি হবে না, এইদিকে, হুম। এইদিকের তুলনায়, ঠিক কি না? এখানেও হুম। এইদিকে মোটা হবে একটু, মানে এইভাবে যদি করি তাহলে এইদিকে কনসেন্ট্রেশনটা বেশি হবে এদিকের তুলনায়, রাইট? একটু আরো মোটা করে দিচ্ছি তাহলে বোঝা যাবে। এখানে ঘনত্বটা বেশি হবে ইলেকট্রনের, কারণ এইদিকে আকর্ষণ করবে বেশি অক্সিজেনটা। আর এখানে অক্সিজেনের বেশি না ফ্লুরিনের বেশি? ফ্লোরিন। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি।
ইনফ্যাক্ট ফ্লোরিনের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখানে কি হবে, উল্টো হবে, মানে এরকম করে হবে কিনা ডেনসিটিটা ইলেকট্রনের। হুম তাহলে ইলেকট্রনের ঘনত্বটা ফ্লোরিনের দিকে বেশি হচ্ছে এর মানে। তো এবার আমাকে বলো মানে বন্ড পেয়ার বিকর্ষণটা কোথায় বেশি হবে, জলের ক্ষেত্রে বেশি হবে না এইখানের ক্ষেত্রে F2 এর ক্ষেত্রে? বন্ড পেয়ার বিকর্ষণটা এখানে কাছাকাছি ইলেকট্রন না, মানে এখানে বিকর্ষণটা বেশি হবে, তাহলে এখানে অ্যাঙ্গেলটাও বেশি হওয়া উচিত হিসেব মতো। হুম আর এখানে এখানে বিকর্ষণটা কম হবে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হিসেব মতো কম হওয়া উচিত। তাহলে আমি যদি ভ্যালুগুলো এবার লিখি, যে হাইড্রোজেনের ক্ষেত্রে মানে জলের ক্ষেত্রে আর কি হয় 104°28', এখানে হয় 104°28', আর এখানে হয় 92°, 92 হ্যাঁ ডিগ্রি, মানে এখানেও দুটো লন পেয়ার আছে, ঠিক আছে, কিন্তু এখানে 92°, আর এখানে 104° কেন হলো, তাহলে এটার ব্যাখ্যা করতে পারবে না? তার কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটার জন্য। এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রনের ঘনত্বটা এই বন্ধনটা এইদিকে অক্সিজেনের দিকে বেশি হবে, অক্সিজেনের দিকে বেশি হবে, বলে এরা নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, নিজেদের মধ্যে বিকর্ষণ করলে এই অ্যাঙ্গেলটা বড় হয়ে যাবে। আর এখানে এটা ফ্লোরিনের দিকে এটা বাড়বে বেশি, ফ্লোরিনের দিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা বেশি হবে, বলে এদের মধ্যে বিকর্ষণের মাত্রাটা এর রেসপেক্টে কম হবে, তো এখানে অ্যাঙ্গেলটা কি হবে, একটু ছোট হবে, কারণ এদিকে যে লোন পেয়ারগুলো আছে ওরা তো এদিক থেকে ঠেলবে আবার, তো এই জন্য এরকম একটা সিচুয়েশনে ব্যালেন্স থাকবে, ঠিক আছে। ওকে তো এইটাই এই জিনিসটাই বলছে ভিএসি পিয়ারের থার্ড পয়েন্টটা, মানে ভিএসি পিয়ারের থার্ড পয়েন্টটা যে বলছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে, মানে এখানে যেমন কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আর নাইট্রোজেন ছিল, এখানে যেমন কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন আর অক্সিজেন, ঠিক আছে, তো কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত, ঠিক আছে, অন্য পরমাণুগুলির, যেমন এখানে এই কেন্দ্রীয়টার সাথে যুক্ত হাইড্রোজেন, এখানে ফ্লোরিন, এখানে হাইড্রোজেন আর এখানে ফ্লোরিন, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর দুটি বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণের মাত্রা নির্ভর করে, তাই না, এদের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয়, এই দুটোর মধ্যে এখানে যেমন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তো সেই হিসেবে নির্ভর করে। এবার যদি কেন্দ্রীয় পরমাণুটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, যেমন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে, মানে NH3 ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে বিকর্ষণটা বেশি হবে এর মানে। আর যেখানে প্রান্তিক পরমাণুগুলির হবে বেশি, কি বলে যেন, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সেইখানে বিকর্ষণটা কম হবে। এর মানে আমি কি এটা বলতে পারবো, যেখানে কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে, যেখানে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেখানে কি হবে, বন্ড পেয়ার বিকর্ষণটাও বেশি হবে। দেখো ঠিক লিখলাম না ভুল? কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে প্রান্তিক পরমাণুগুলোর থেকে, তাহলে বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি হবে। আর বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হয় যদি, তাহলে কি হবে, বন্ধন কোণটা, বন্ড অ্যাঙ্গেলটা, বিকর্ষণ বেশি তাহলে বন্ড অ্যাঙ্গেলটাও কি হবে, বড় হবে। বোঝা ও গেছে? যেমন এক্সাম্পল দেখো, এখানে নাইট্রোজেনের বেশি ছিল আর এখানে তোমার অক্সিজেনের বেশি ছিল, তাহলে এখানে এই জন্য 104°, এখানে 109°, 107°। বোঝা গেছে? আর এন্ড ভাইস ভার্সা, এটা লিখলাম। আর এই উল্টোটাও ট্রু, মানে যেখানে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কম হবে সেখানে বিকর্ষণটা কম হবে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, কম হবে। বোঝা গেছে? তো এই যে পয়েন্টটা আমি বললাম, এটা হচ্ছে
থার্ড পয়েন্ট অফ দ্য VSEPR থিওরি। বোঝা গেছে? তৃতীয় সূত্র। তুমি এটা দেখো একটু, আমি 2 মিনিট সময় দিচ্ছি। এখানে আমি বললাম যে কেন্দ্রীয় পরমাণুটার যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে ইলেকট্রন পেয়ারটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, নিজের কেন্দ্রের দিকে, আর বলে বিকর্ষণটা বেশি হবে। বিকর্ষণটা বেশি হলে বন্ধন কোণটা বাড়িয়ে দিবে, মানে বেড়ে যাবে, তাই তো? এটা তৃতীয় পয়েন্টটা। বাট এই পয়েন্টটার এক দুটা ব্যতিক্রম আছে। এক্সাম্পল কি? যেমন ধরো, মানে এক্সেপশন হচ্ছে, এক্সেপশন টু থার্ড পয়েন্ট। আচ্ছা, যেমন ধরো আমি যদি বলি PH3, PH3, ঠিক আছে? আর যদি বলি PF3, ঠিক আছে? দুটোতে P আছে, আর একটাতে H আছে, আর একটাতে তোমার F আছে। তাহলে তোমার যদি আগের জিনিসটাই লাগাও, মানে ফসফরাস এখানে আছে, ধরো এখানে ফসফরাস আছে, আর এখানে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন আছে, আর এখানে ফ্লুরিন, ফ্লুরিন আর ফ্লুরিন আছে। তাহলে কি হওয়া উচিত? কোথায় মানে বিকর্ষণ বলটা বেশি হওয়া উচিত? এবার এখানে হাইড্রোজেন আছে না, তাহলে হাইড্রোজেনের থেকে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সেই হিসেবে এইভাবে করে হওয়া উচিত। তাহলে এখানে বিকর্ষণ বলটা বেশি হওয়া উচিত, আর এখানে ফ্লুরিনের দিকে থাকবে, তাহলে এখানে বিকর্ষণ বলটা কম হওয়া উচিত, ঠিক কি না? ঠিক। আচ্ছা, এখানে বিকর্ষণ বল বেশি হওয়া উচিত, এর মানে কি? এর মানে হচ্ছে যে এখানে কোণটাও বেশি হওয়া উচিত, অ্যাঙ্গেলটাও বড় হওয়া উচিত, এখানে অ্যাঙ্গেলটা ছোট হওয়া উচিত, তাই না? এটা হওয়া উচিত থার্ড পয়েন্টটা অনুযায়ী, বাট এটা হয় না। কত হয় তাহলে? যদি আমি PS3-র ক্ষেত্রে দেখি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হয় সেটা 94 ডিগ্রি হয়, আর PF3-র ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হয় সেটা 98 ডিগ্রি হয়। তাহলে এখানে অ্যাঙ্গেলটা বেশি, এর মানে এখানে বিকর্ষণ বলটা বেশি। কেন আবার? হ্যাঁ, ওটাই তো বলছি, এখানে বেশি না কেন, ওটা আমরা পরে আসছি। আগে এটা এক্সেপশন বোঝা গেল কি গেল না, মানে এটা তৃতীয় গেল। সূত্রটার ব্যতিক্রম কিনা। হুম। কিন্তু এর উল্টো হওয়া উচিত ছিল থার্ড সূত্র অনুযায়ী, তাই না? ওকে, হুম। ঠিক আছে। তো এইটা ব্যাখ্যা করার জন্য যে এটা কেন হলো, তার জন্য আমাকে 4 নম্বর পয়েন্টটা পড়তে হবে, VSEPR থিওরির 4 নম্বর পয়েন্টটা পড়তে হবে। তো আমরা আগে 4 নম্বর পয়েন্টটা পড়ি। 4 নম্বর পয়েন্টটা কি? তো VSEP পয়েন্ট নাম্বার 4, দেখো পয়েন্ট নাম্বার 4 বলছে, দেখো আমি আগেই বলেছি যে যদি একের বেশি বন্ধন থাকে দুটো পরমাণুর মধ্যে, তাহলে একটা সিগমা বন্ধন হয়, আর বাকিগুলো কি হয়? পাই বন্ধন হয়। তো পাই বন্ধন একটা হতে পারে বা দুটো হতে পারে। এবার পাই বন্ধন আকার বা আকৃতিতে কোনো ভূমিকা আছে কি এর? আকৃতিতে কোনো ভূমিকা নেই, মানে শেপটা কীরকম হবে, ট্রায়াঙ্গুলার হবে, লিনিয়ার হবে, ওটা শুধু সিগমা বন্ডাই নির্ভর করে। মানে সিগমা বন্ডটাই হচ্ছে তোমার কি করে, রোল পালন করে, ভূমিকা পালন করে, ঠিক আছে? কিন্তু পাই, তো পাই বন্ডটা তাহলে কোনো কি কাজ করেই না, কোনো কাজ করে নাকি? অ্যান্সার হচ্ছে এটারও একটু রোল আছে। কি রোল আছে? ঠিক আছে, এর রোল হচ্ছে যে সাপোজ ধরো যদি টোটাল মানে একটাই বন্ড থাকে, তো একটাই বন্ড থাকলে তো তখন খালি সিগমাই থাকবে, কিন্তু দুটো বন্ড যদি থাকে, তাহলে দুটো বন্ড থাকলে একটা সিগমা থাকবে আর একটা পাই। পাই। তিনটা বন্ড যদি থাকে,
তাহলে সেই ক্ষেত্রে একটা সিগমা থাকবে আর দুটো পাই বন্ড থাকবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? হুম। আচ্ছা, কিন্তু দেখো মানে এখানে ত্রিবন্ধনে যেটা হচ্ছে, এখানে দুটো পাই বন্ধন আছে তাই না, আর এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে এখানে এরা তো বেশি জায়গা দখল করবে না, ভলিউমটা জায়গা একটু বেশি দখল করবে কিনা? করবে। ঠিক, মানে অধিক স্থান নিয়ে থাকবে, রাইট? আচ্ছা, বেশি জায়গা যদি হুম। নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই যেখানে ডবল বন্ড হবে আর যেখানে ট্রিপল বন্ড হবে সেগুলো একটু বেশি বিকর্ষণ করবে না একটাই বন্ড থাকার তুলনায়? মানে বহু বন্ধন যেটা হুম। হবে সেটা এক বন্ধনের তুলনায় একটু বেশি বিকর্ষণ করবে। হুম। মানে ডবল বন্ড যদি কোথাও থাকে তাহলে সেখানে সেটা বেশি বিকর্ষণ করবে, আর ট্রিপল বন্ড থাকলে ওটা আরও বেশি বিকর্ষণ করবে এক বন্ধনের তুলনায়। এটা আমি বলতে যাচ্ছি। তো আমি কি এটা বলতে পারবো না যে বহু বন্ধন যেটা মানে ডবল বন্ড, বহু বন্ধন যদি থাকে মানে বহু বন্ধন আর বহু বন্ধন, বহু বন্ধনের মধ্যে যে বিকর্ষণটা হবে সেটা একটু বেশি হবে কার রেসপেক্টে? বহু বন্ধন এক বন্ধনের রেসপেক্টে। আর বহু বন্ধন এক বন্ধনের যে বিকর্ষণটা সেটা একটু বেশি হবে এক বন্ধনের রেসপেক্টে। এটা ক্লিয়ার হয়েছে? মানে যদি ডবল বন্ড দেয় আর একটা ডবল বন্ড সিঙ্গেল বন্ড দেয় আর একটা সিঙ্গেল বন্ড দেয়, তাহলে তুমি একটা এইভাবে এক্সাম্পল মনে রাখতে পারো যে ডবল বন্ড আর ডবল বন্ড আছে, তো মাঝখানে কেউ আছে, তো এইখানে বিকর্ষণ বেশি হবে। আর এখানে ধরো একদিকে ডবল বন্ড, মাঝখানে কিছু আছে, একদিকে সিঙ্গেল বন্ড, এখানে একটু কম হবে। আর ধরো মাঝখানে কিছু আছে, দুদিকে সিঙ্গেল বন্ড, তাহলে এখানে আরও কম হবে বিকর্ষণটা। ঠিক আছে? হুম। তো এটা ফোর্থ নাম্বার এটা বলছে, মানে 4 নম্বর সূত্রটা। যেমন এক্সাম্পল হচ্ছে তুমি যদি CH2 মানে ইথিলিন নাও, CH2 বা C2H4 যদি নাও, তো এখানে দেখো কার্বন আর কার্বন ডবল বন্ড আছে, রাইট? আর এখানে তোমার এইদিকে হাইড্রোজেন আছে আর এইদিকে হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন এইদিকে সিঙ্গেল বন্ডে, এইদিকে দুটো হাইড্রোজেন। তো এখানে দেখো এইটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড হচ্ছে, তাই না? হুম। আর এইটা সিঙ্গেল বন্ড হচ্ছে, হুম। এইটা ডবল বন্ড সিঙ্গেল বন্ড হচ্ছে। তাহলে বিকর্ষণটা এখানে বেশি হবে না এখানে বেশি হবে? ওখানে। এখানে বেশি হবে না? হুম। তো এই জন্য আমি এইখানে ছবিটাতে এইভাবে করে বানিয়ে দেখিয়েছি। এখানে বিকর্ষণটা বেশি যেহেতু, এখানে যেহেতু বিকর্ষণটা বেশি, তো এই জন্য এই অ্যাঙ্গেলটাও বেশি হবে। এখানে যেহেতু বিকর্ষণটা বেশি তো এই অ্যাঙ্গেলটা বেশি হবে, আর এটা যেহেতু বিকর্ষণ কম তাহলে এই অ্যাঙ্গেলটা একটু ছোট হবে। সিমিলারলি এইদিকে এই অ্যাঙ্গেলটা বেশি হবে, এই অ্যাঙ্গেলটা বেশি হবে, এই অ্যাঙ্গেলটা একটু ছোট হবে। বোঝা গেছে? ঠিক আছে? তো নর্মালি যদি এরকম থাকতো, একটা কার্বন আছে, 3 দিকে এইটা আছে, তাহলে এইটা তোমার 120 করে হওয়া উচিত ছিল। বাট এখানে হয়েছে কি, এখানে হয়েছে কি, এটা কমে গেছে, 120 না হয়ে এটা হয়ে গেছে কত, 116 হয়ে গেছে। তো এটা কেন হলো? তার কারণ এই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মধ্যে যে বিকর্ষণটা বেশি হয়ে গেল না, তো এই জন্য এটা 116 হয়ে গেল। এর মানে এইগুলো 120 থেকে একটু বড় হয়ে যাবে এই পাশেরটা, মানে কার্বন কার্বন হাইড্রোজেন যদি দেখো। বোঝা গেছে? গেছে। তো এই পয়েন্টটা যদি বোঝা যায়, আচ্ছা এই পয়েন্টটা তুমি একবার দেখে নাও, তারপরে আমি ওই এক্সেপশনটাতে আসছি। এই পয়েন্টটা একটু মাথায় ঢুকাও আগে। এটা থেকে আমরা তাহলে কনক্লুশনে কি আসলাম, যে যদি বহু বন্ধন আর বহু বন্ধন হয় সেটা বিকর্ষণটা বেশি হবে বহু বন্ধন এক বন্ধনের তুলনায়, আর বহু বন্ধন এক বন্ধন থাকলে সেটা এক বন্ধনের তুলনায় বিকর্ষণটা আরো বেশি হবে।
এবার ওই জিনিসটা দিয়ে আমরা এখানে এই জিনিসটা এক্সপ্লেনেশন করব যে এই পিএফ থ্রিটা 98 কেন হলো, মানে এখানে বিকর্ষণ বলটা বেশি এর মানে, আর পিএস থ্রিতে 94 হলো, মানে এখানে বিকর্ষণ বলটা কম, যেটা তৃতীয় সূত্র থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না, থার্ড পয়েন্টটা থেকে। তো এটা আমরা ফোর্থ পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করব। তো সেটা কিভাবে ব্যাখ্যা করব, তার জন্য একটা টার্ম আরও জানতে হবে, সেটা হচ্ছে রেজোনেন্স। কি জানতে হবে? রেজোনেন্স। তো রেজোনেন্স জিনিসটা কি ওটা আমি আগে একটু বলি, তারপরে এটা আমরা আলোচনা করছি। রেজোনেন্স শব্দটা আলোচনা করি। আচ্ছা, রেজোনেন্সটা কি? রেজোনেন্সটা আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। হ্যাঁ, দেখো রেজোনেন্স মনে হচ্ছে যে আগে আমি এক্সাম্পলটা দিই তারপরে বলছি। যেমন সাপোজ ধরো নাইট্রেট আয়নের কথা বলছি, ঠিক আছে? নাইট্রেট আয়ন মানে NO3 নেগেটিভ। তো এর যদি তুমি গঠনটা দেখতে যাও, ঠিক আছে, তাহলে কিভাবে হয়? তিনটা অক্সিজেন আছে, একটা নাইট্রোজেন আছে। আচ্ছা, একটু তুমি মাইকটা অফ করে দাও তো। হ্যাঁ, এখানে শুনো ভালো করে। হ্যাঁ, নাইট্রেট আয়নটা যদি দেখি, তাহলে একটা নাইট্রোজেন আছে আর তিনটা অক্সিজেন আছে, রাইট? তো তিনটা অক্সিজেন আছে, তো তিনটা অক্সিজেনকে আমি বানিয়ে দিলাম, এটা 1 নম্বর অক্সিজেন, 2 নম্বর, 3 নম্বর অক্সিজেন বানিয়ে দিলাম, নামকরণ করে দিচ্ছি, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, রাইট? এবার তারপরে আর একটা বানাচ্ছি, মানে এগুলো সেম, পজিশনগুলো আমি চেঞ্জ করিনি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এর মানে কেন্দ্রীয় পরমাণুটা যেখানে ছিল সেখানেই আছে, আর প্রান্তীয় যে পরমাণুগুলি যেখানে ছিল সেখানেই আছে। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? এবার দেখো, এবার এই নাইট্রোজেনটা যে আছে, তো নাইট্রোজেনটা মানে 7, মানে 2 + 5, মানে 5টা টোটাল তোমার আছে, ঠিক আছে? 5টা টোটাল যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে। তো এ কি করবে? এ ধরো এখানে ডবল বন্ড করে দিল, রাইট, 1 নম্বরটার সাথে। তো ডবল বন্ড করে দিল, তো 1 নম্বরটার অষ্টক পূর্তি হয়ে গেল, আর নাইট্রোজেনের 4টা ইলেকট্রন এখানে হয়ে গেল। তো নাইট্রোজেনের 4টা ইলেকট্রন, আর এইদিকে হচ্ছে 3টা ইলেকট্রন বাকি আছে, এখানে দুটো ইউজ হয়েছে, আর 3টা বাকি আছে। তো এই 3টা ইলেকট্রনের জন্য ও করবে কি? ও ধরো একটা, যে ও নেগেটিভ আছে না, তাহলে ও নেগেটিভ যদি আমি এটাকে বলে দিই সাপোজ, তাহলে এখানে তো অক্সিজেনের 7টা ইলেকট্রন হয়ে গেল সব থেকে বাইরের কক্ষে, টোটাল 6টা ছিল, একটা নেগেটিভ মানে আর একটা ইলেকট্রন, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে এর মানে, তাহলে ওই একটা ইলেকট্রন একটা বন্ধন করে দিল এর সাথে, সমযোজী বন্ধন, ঠিক আছে? আর তাহলে এখন নাইট্রোজেনের দুটো ইলেকট্রন পড়ে আছে, তাহলে কটা হলো? 4, আর এখানে 2, 6 আর 2 8টা নাইট্রোজেনের অষ্টক পূর্তি হয়ে গেল। ইয়েস অর নো? হলো কি হলো না? আর এই অক্সিজেনটা 1 নম্বর অক্সিজেনটারও অষ্টক পূর্তি হয়ে গেছে, 2 নম্বর অক্সিজেনটারও অষ্টক পূর্তি হয়ে গেছে, ইয়েস অর নো? কারণ ও নেগেটিভ না এটা। তাহলে এই 3 নম্বর অক্সিজেনটা কি এমনি থাকবে ও একাই, মানে ঘুরে বেড়াবে? তো তারপরে কি হবে বলো? দিলদারিয়া হবে কার? যার কাছে লোন পেয়ার আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বুঝতে পারছো তো? নাইট্রোজেনের আছে। হ্যাঁ, নাইট্রোজেনের আছে, এর মানে কি করবে নাইট্রোজেনটা? ও বলবে নে ভাই, আমার কাছে দুটো ইলেকট্রন আছে, তুই নিয়ে নে, অসুবিধা নেই, কিন্তু আমিও ইউজ করব। মানে এটাকে আমরা বলছি কি, অসমযোজী বন্ধন করবে একটা, ঠিক কি না? রাইট? তো হ্যাঁ। এবার এখানে এর দুটো লোন পেয়ার আছে, তাহলে 2 2 4 আর 4 8 হয়ে গেল।
আর এখানে এখানে তোমার 3টা লোন পেয়ার আছে, 2 2 4 2 6 আর একটা পেয়ার 8 হয়ে গেল। আর এখানে এর মানে 6টা ছিল, 6টাই ছিল, কিন্তু একটা অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এরও 8টা হয়ে গেল, মানে সবগুলো অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এখন এটা একটা তোমার কি হয়েছে, নাইট্রেট আয়নটা গঠন হয়েছে, ভালো ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ওটা 2 নাম্বারটা নেগেটিভ না হয়ে সেটা তো 1 নাম্বারটাও নেগেটিভ হতে পারতো, তাই না? মানে এখানে 2 নাম্বারটা নেগেটিভ আমি বানিয়েছি না, তো এই 2 নাম্বারটা নেগেটিভ না হয়ে সেই 1 নাম্বারটাও নেগেটিভ হতে পারতো, বা এখানে নেগেটিভ হতে পারতো। এর মানে এখানে সিঙ্গেল বন্ড থাকতো, আর এখানে ডবল বন্ড, এখানে ধরো এইভাবেই আছে, হতে পারতো কি না? পারতো। বা একটা পসিবিলিটি এটাও আছে যে ধরো 3 নাম্বারটা তোমার নেগেটিভ ইলেকট্রনটা আছে, মানে এখানে সিঙ্গেল বন্ড করেছে, রাইট? আর উপরে তোমার এটার সাথে তোমার অসমযোজী করেছে, এখানে ডবল বন্ড করেছে, এটাও একটা পসিবিলিটিস আছে, ঠিক? হ্যাঁ। তো এখানে আমি অক্সিজেনগুলোর বা নাইট্রোজেনগুলোর পজিশনটা চেঞ্জ করিনি, তাই না? পজিশনটা চেঞ্জ করেছি কি না। না? পজিশনটা চেঞ্জ করিনি। তাহলে আমি করেছি কি, আমি করেছি তাদের লুইস গঠনটাকে চেঞ্জ করেছি, বা আধানটাকে চেঞ্জ করেছি, যে এটাতে ধরে নিলাম এই নাম্বারটাতে। তো এই ধর এবার এইটার যে স্ট্রাকচারটা, মানে এর যে এনার্জিটা হবে, এর এনার্জিটা সেমই হবে। তো এইগুলোকে আমরা বলি যে এর হাইব্রিডাইজেশন, মানে কি বলে, রেজোনেন্স বলি। তাহলে এই যে NO3 নেগেটিভ আছে, তাহলে এর 3টা রেজোনেন্স হলো, বোঝা গেছে? রেজোনেন্স স্টেট বলি এগুলোকে, ঠিক আছে। রেজোনেন্স স্টেট মানে কি? তাহলে রেজোনেন্স স্টেট মানে কোনো অণু বা আয়নও হতে পারে, যেমন এখানে আমি আয়ন নিয়েছি, ঠিক আছে। আয়নের ক্ষেত্রে পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে, তাহলে এখানে পরমাণুগুলোর অবস্থান চেঞ্জ করে কি অপরিবর্তিত রেখেছি, কেবল যোজ্যতা ইলেকট্রনগুলির পুনর্বিন্যাসের মাধ্যমে। খালি যোজ্যতা ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাস করেছি, এখানে নেগেটিভটা এখানে দিয়েছি, এখানে এর সাথে ডবল বন্ড করেছি, মানে কি হয়েছে, খালি যোজ্যতা ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাস করেছি। একাধিক লুইস গঠন সম্ভব, এখানে একাধিক লুইস গঠন সম্ভব হয়েছে, এটা 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 আলাদা আলাদা গঠন সম্ভব হয়েছে। এবং প্রতিটি গঠন অণু বা আয়নটি কিছু কিছু ধর্মে ব্যাখ্যা দিতে সক্ষম হলেও কোনোটি এককভাবে তাদের সমস্ত ধর্মের যথাযথ ব্যাখ্যা দিতে পারে না। মানে ব্যাপারটা কি তাহলে? ব্যাপারটা হচ্ছে যে এইভাবে তুমি যদি লেখো তাহলে ও কিছু ধর্মের ব্যাখ্যা দিতে পারবে, এইভাবে যদি তুমি লেখো তাহলে ও কিছু ধর্মের ব্যাখ্যা দিতে পারবে, এইভাবে যদি তুমি লেখো তাহলে ও কিছু ধর্মের ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু একটাই খালি স্ট্রাকচার সব ধর্মের ব্যাখ্যা দিতে পারে না, বোঝা গেছে? এর মানে এই 3টা স্ট্রাকচার মিলে এমন কোনো একটা জিনিস তৈরি হবে, এমন কেন একটা স্ট্রাকচার তৈরি হবে যেটা সব ধর্মগুলোর ব্যাখ্যা দিতে পারবে, ঠিক আছে। হুম। তাহলে এই যে আসলে এগুলো অস্তিত্বহীন, কিন্তু এগুলো কিছু কিছু ধর্মের ব্যাখ্যা দেয় আর কি। তুমি যদি কাল্পনিক, এগুলো অ্যাকচুয়ালি কাল্পনিক, আমরা তো দেখিনি, তো এগুলো তুমি যদি ধরে নাও তো এগুলো কিছু কিছু ধর্মের ব্যাখ্যা দেয়। এবার এই 3টাকে নিয়ে একটা যদি স্টেজ বানাও তুমি, ঠিক আছে, এই 3টাকে নিয়ে তুমি যদি একটাই বানাও, তাহলে যে জিনিসটা দিবে সেটাকে আমরা বলবো রেজোনেন্স, ঠিক আছে। তো রেজোনেন্স হওয়া মানে এরকম বিভিন্ন স্ট্রাকচারের উৎপত্তি হওয়া, ঠিক আছে। এইবার এখানে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি, এখানে কিভাবে হয়। তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে PF3-র ক্ষেত্রে যেটা আছে, PF3, তো PF3-র ক্ষেত্রে রেজোনেন্স ফরমেশন হয়,
বুঝতে পেরেছো? মানে এরভাবে আমি যদি গঠনগুলো বানাই, তাহলে পি, আমি পি পি লিখলাম, আর এফ থ্রি না, তিনটা করে এফ, তাহলে এফ 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 লিখলাম, এফ 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 লিখলাম, এফ 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 লিখলাম, তিনটা করে এফ লিখলাম। ঠিক আছে, এবার ফসফরাসের ক্ষেত্রে, আচ্ছা এইভাবে এইভাবে আমি অ্যারো দিয়ে দেখাই না, এটা রেজোনেন্সের সিম্বল, এগুলো এর মানে এগুলো রেজোনেন্সের। ঠিক আছে, এবার এখানে কি হতে পারে, যে তোমার এই ফসফরাসটা যে আছে, তো ফসফরাস মানে কি 15, তো মানে 2 + 8 + 5, মানে বাইরে 5টা আছে ইলেকট্রন। তো 5টা ইলেকট্রন আর ফ্লুরিন একটা নিতে পারবে, তাহলে 5টার মধ্যে একটা এর সাথে ধরো সিঙ্গেল বন্ড করে দিল। ঠিক আছে, এর সাথেও সিঙ্গেল বন্ড করে দিল, তাহলে ফ্লুরিনে আর কটা ইলেকট্রন বাকি আছে, এই ফসফরাসের কটা ইলেকট্রন বাকি আছে, 3টা। তো 3টা ও কি করবে, 3টা তাহলে ও কি করবে, এর সাথে ডবল বন্ড করে দিল। হুম, 3টা ডবল বন্ড করে দিল, বাট 3টা যদি ডবল বন্ড করে দেয়, কিন্তু ফ্লুরিন তো একটাই নিতে পারছিল না, এর মানে ও একটা ইলেকট্রন কি হবে, একে দিয়ে দিয়েছে, এর মানে ফসফরাসটাকে, মানে এটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে এইভাবে। এবার এই স্ট্রাকচারটা, এই ডবল বন্ডটা আমি মাঝখানেও দিতে পারি, মানে এটা প্লাস এটা মাইনাস করে দিলাম, এটা এটা করে দিলাম, বা এইভাবেও দিতে পারি, এটা মাইনাস এটা প্লাস করে দিলাম, এইভাবে করে দিলাম। তাহলে এগুলো তোমার কি হলো, রেজোনেন্স গঠন করলো, রাইট? তো এখানে দেখো, হুম। কিন্তু পিএইচ থ্রির ক্ষেত্রে কি, পিএইচ থ্রির ক্ষেত্রে খালি কি হবে, পি এইচ এইচ আর এইচ, এখানে রেজোনেন্স ফরমেশন হয় না এইভাবে। ঠিক আছে, আর 3টা হয়ে গেল, আর একটা লোন পেয়ার হবে। তাহলে পিএইচ থ্রির ক্ষেত্রে তোমার যে ইন্টারাকশনটা হবে, সেটা সিঙ্গেল বন্ড হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে না, মানে এখানে যে বিকর্ষণটা হবে সিঙ্গেল বন্ড হচ্ছে, আর এখানে যে বিকর্ষণটা হবে একটাতে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড বিকর্ষণ হচ্ছে পিএফ থ্রিতে। বোঝা গেছে? তো ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড বিকর্ষণ হচ্ছে, এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড বিকর্ষণ হচ্ছে। তো ডবল বন্ড, আর এখানে দুদিকে ডবল বন্ড সিঙ্গেল বন্ড বিকর্ষণ হচ্ছে। তো ডবল বন্ড সিঙ্গেল বন্ড বিকর্ষণটা বেশি না কম সিঙ্গেল বন্ডের থেকে? 4 নম্বর পয়েন্টটাতে পড়েছিলাম যে বহু বন্ধন বিকর্ষণটা বেশি বহু বন্ধন এক বন্ধনের তুলনায়, আর বহু বন্ধন এক বন্ধনের বিকর্ষণটা বেশি এক বন্ধনের তুলনায়। তো এখানে কোন বন্ধনটা বেশি, এখানে মানে এই এখানে ডবল বন্ড মানে বহু বন্ধন আর এক বন্ধন আছে না, বহু বন্ধন এক বন্ধন, পিএফ থ্রিতে বহু বন্ধন এক বন্ধন আছে, এখানে বহু বন্ধন এক বন্ধন আছে, আর এখানে কি আছে, এক বন্ধন এক বন্ধন আছে। তাহলে নিশ্চয়ই এক বন্ধন যদি থাকে, তাহলে এখানে বিকর্ষণটা কম হবে, আর বহু বন্ধন থাকলে কি হবে, বিকর্ষণটা বেশি হবে, ঠিক কি না? ঠিক। তো বিকর্ষণ যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেলটা বেশি হবে না, এই জন্য পিএফ থ্রিতে 98 আর পিএইচ থ্রিতে 94 হয়েছে। তো এটা তুমি এক্সপ্লেনেশন করতে পারছো ইউজিং দ্য ফোর্থ ল অফ বিএসইপিআর। ইজ ইট ক্লিয়ার? হুম। তো এটা একটু দেখে নাও, মানে ওই যে থার্ড লটার একটা এক্সেপশন তো পড়লাম, এটা থার্ড লটার আর একটা এক্সেপশন আছে, মানে এটা 1 নম্বর এক্সেপশন, এটা 1 নম্বর এক্সেপশন। আর দ্বিতীয় এক্সেপশন হচ্ছে এটা, যে যদি আমি ধরো F2O নিই, ঠিক আছে, H2O নিই আর Cl2O নিই, Cl2O, তো তুমি আমাকে বলো এখানে বিকর্ষণ বলটা সব থেকে বেশি কোথায় হবে, মানে থার্ড পয়েন্টটা অনুযায়ী। দেখো F2 ওর ক্ষেত্রে, মানে এফটা তোমার বেশি ইলেকট্রো
ই আছে, মানে কেন্দ্রীয় পরমাণু ওটা যেটা এখানে, এটা কম ইলেকট্রোনেগেটিভ আর এফটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এফ এর দিকে আকর্ষণ করবে, এফ এর দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার এখানে বিকর্ষণটা একটু কম হবে। তো এটা, আর অক্সিজেনটার এখানে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেনের দিকে ইলেকট্রন পেয়ারগুলো আকর্ষিত হবে, তো এখানে বিকর্ষণ কোণটা বেশি হবে। বাট এটা ঠিক আছে এটা, কিন্তু আমি যদি এখানেও এই সিম্বলটা দিই, তাহলে কি লজিকে থার্ড লটা কি ম্যাচ করছে? দেখো, অক্সিজেন আর ক্লোরিন যদি আমরা কনসিডার করি, তাহলে অক্সিজেনের বেশি ইলেকট্রোনেগেটিভিটি না ক্লোরিনের? বা তুমি ওটা ছাড়ো না, অক্সিজেন তো সব জায়গায় আছে, তুমি ফ্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটিটা কনসিডার করো, তাহলে সব থেকে বেশি ফ্লোরিনের আছে, ঠিক আছে, সব থেকে কম তো হাইড্রোজেনের আছে না, আর তারপরে ক্লোরিনের আছে, এরকম না ইলেকট্রোনেগেটিভিটি ক্রমটা হবে। তাহলে নিশ্চয়ই হুম। তুমি ফ্লোরিনটা এখানে দিয়েছো, তাহলে ক্লোরিনটাকে মাঝে দেওয়া উচিত সেই হিসেবে, আর হাইড্রোজেনটা সব থেকে পরে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে এটা এক্সেপশন। এটা কেন হলো? কেন? হ্যাঁ, ওটাই বলছি, এটা কেন হলো। এটার কারণ হচ্ছে যে এখানে বিকর্ষণটা বেশি হয় এখানে। আমি আগে ভ্যালুগুলো লিখে দিই। ভ্যালুগুলো হচ্ছে এটার 111 ডিগ্রি, এটার ক্ষেত্রে তো আমরা দেখলাম তখন 104 ডিগ্রি হয়, আর এইটার ক্ষেত্রে 102 ডিগ্রি। এবার তোমার কোশ্চেন হবে যে আচ্ছা, ক্লোরিনের মানে সব থেকে হাইড্রোজেনের সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে হাইড্রোজেনটা লাস্টে হওয়া উচিত ছিল, মানে এটা বেশি বিকর্ষিত হওয়া উচিত ছিল, বাট ওটা ক্লোরিনটা হয়েছে। এটার কারণ হচ্ছে, কারণ এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের রেজোনেন্স হয় ক্লোরিনগুলোর। কীরকম? যে অক্সিজেন আছে ধরো, ঠিক আছে, ক্লোরিন আর এখানে ক্লোরিন, এরকম হলো, একটাতে অক্সিজেন এইদিকে ক্লোরিন, এইদিকে ক্লোরিন, এটা হলো, আর এটাতে অক্সিজেন, এইটা ডবল বন্ড আর এটা ডবল বন্ড, তাহলে এইভাবে রেজোনেন্স ফর্ম হয়। তাহলে এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের যে, এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড হচ্ছে, তো এখানে তোমার প্লাস এখানে মাইনাস হবে, এখানে প্লাস এখানে মাইনাস হবে। তো এইটা কেন হলো, তার কারণ এখানে অক্সিজেন আর ক্লোরিন মানে Cl2O যেটা, এখানে তোমার রেজোনেন্স হয়, রেজোনেন্স হয়, ঠিক আছে, রেজোনেন্স হয় মানে এখানে একটা দেখো দুটো বন্ড আছে না, তার একটা পাই বন্ধন আছে এখানে, তো পাই বন্ধন ডবল বন্ড আর এখানে সিঙ্গেল বন্ড, এটা বিকর্ষণটা বেশি হবে একটু, বিকর্ষণটা বেশি হওয়ার জন্য এই Cl2O বেশি হলো। এর মানে এখানে থার্ড পয়েন্টটার এক্সেপশন হচ্ছে এখানে, মানে এই PS3 আর PF3-র ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে, আর H2O আর Cl2O-র ক্ষেত্রেও এক্সেপশন হচ্ছে। আর এই এক্সেপশনটা এক্সপ্লেনেশন কিভাবে করছি? ফোর্থ পয়েন্টটা দিয়ে। ফোর্থ পয়েন্টটা কি? যে ডবল বন্ড সিঙ্গেল বন্ডটার বিকর্ষণটা বেশি হবে আর সিঙ্গেল বন্ডের তুলনায়, বোঝা গেছে? আর তার জন্য আমাদের রেজোনেন্সের কনসেপ্টটা লাগছে। রেজোনেন্সের কনসেপ্টটা কি ছিল? যে অণুগুলোর অবস্থান চেঞ্জ না করে শুধু ইলেকট্রনগুলোর কনফিগারেশনটা চেঞ্জ করে আমরা বিভিন্ন স্টেজ পেতে পারি, যেগুলো নির্দিষ্ট ধর্ম ব্যাখ্যা করতে পারে, কিন্তু একটাই স্ট্রাকচার সব কিছু ধর্ম ব্যাখ্যা করতে পারে না। তো এইগুলো সবগুলো স্টেজ মানে অ্যাকসেপ্টেবল আর কি, তো এইটা রেজোনেন্স স্টেট বলছি আমরা। তো রেজোনেন্স যেগুলোর ক্ষেত্রে ফরমেশন হবে সেগুলোর ক্ষেত্রে তোমার ডবল বন্ড আসবে, আর ডবল বন্ড আসলে সেক্ষেত্রে তোমার কি হবে? রিপালশনটা বেশি হবে, বেশি হলে তোমার অ্যাঙ্গেলটাও বেশি হবে, ঠিক আছে? তো এটা একটু মাথা ঘামাও, তারপরে আমরা 5 নাম্বারটা পড়বো লাস্ট, তাহলে এটা শেষ হবে। ফিফথ পয়েন্ট, VSEPR থিওরি, পয়েন্ট নাম্বার 5। আচ্ছা, এটাও বোঝার জন্য আমরা আগে
এক্সাম্পল নিয়ে করলে তাহলে লেখাগুলো বোঝা যায়। যেমন সাপোজ ধরো আমি যদি NH3 নিই, NH3, তাহলে NH3 এর ক্ষেত্রে যদি দেখো এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, ঠিক আছে। আর এখানে যদি তুমি অ্যাঙ্গেলটা দেখো, মানে আমি এটা যদি বানাই আর কি, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার 107 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি বা 107.3 ডিগ্রি হয়। এটা কেন হলো? কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তো বিকর্ষণ করছে, একটু কমিয়ে দিচ্ছে। আর হাইড্রোজেন মানে অক্সিজেন কি বলে যেন, H2O ওর ক্ষেত্রে যদি দেখো তাহলে অক্সিজেন আর এইদিকে হাইড্রোজেন, এটা আরও একটু কমে যায়, 104 ডিগ্রি হয়ে যায় বা 104 ডিগ্রি 27 মিনিট, কারণ এখানে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। এবার সাপোজ ধরো এরকম যদি হয়, মানে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে, কেন্দ্রীয় পরমাণুটির, ঠিক আছে, যোজ্যতা কক্ষে ফাঁকা কক্ষক থাকলে, মানে কি বললাম, যোজ্যতা কক্ষে কোনো ভ্যাকেন্ট অরবিটাল আছে, ফাঁকা কক্ষ আছে, ফাঁকা কক্ষক অরবিটাল, ঠিক আছে, যোজ্যতা কক্ষে ফাঁকা কক্ষক আছে এরকম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফাঁকা কক্ষক যদি থাকে তাহলে কেন্দ্রীয় পরমাণুর উপরিস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে, বন্ধন জোড় বা অন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে অধিক মাত্রায় বিকর্ষণ করে, যার ফলে বন্ধন কোণ সংকোচন হয়। মানে ফাঁকা কক্ষক থাকলে বিকর্ষণটা আরো বেশি হয় বলছে। মানে ফাঁকা কক্ষক যদি থাকে তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন জোড় বা অন্য নিঃসঙ্গ জোড়কে অধিক মাত্রায় বিকর্ষণ করে। তাহলে এখানে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো থাকবে সেগুলো তো বিকর্ষণ করেই, যেমন এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে তো সেটা বিকর্ষণ করে, এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে তো বিকর্ষণ করছিলই, কিন্তু যদি ফাঁকা কক্ষক থাকে না তো ওই বিকর্ষণটা আরো বেশি হবে, এটা বলছে, ঠিক আছে। মানে ফাঁকা কক্ষক যদি থাকে তাহলে এই বিকর্ষণটা আরো বেশি হবে, মানে রিপালশনটা বেড়ে যাবে আর। কিসের রিপালশন? কোনো বন্ড পেয়ারকে রিপালশন করতে পারে, বন্ধন জোড়কে, বা অন্য কোনো লোন পেয়ারকেও রিপালশন করতে পারে। তো এই রিপালশনটা কি হবে? আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এটা বেড়ে যাবে কেন? যদি ফাঁকা কক্ষক থাকে, ফাঁকা অরবিটাল থাকে। কার কার ফাঁকা কক্ষক? যোজ্যতা কক্ষে, কার? কেন্দ্রীয় পরমাণুটার। একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো আমি যদি বলি PH3 নি, PH3, PH3, পি মানে ফসফরাস, ফসফরাস মানে 15, ফসফরাস মানে 15, তাহলে ফসফরাস মানে 15 মানে 2+10, এই 2+8 10, আর 5 মানে 5টা বাইরে আছে, আর 5টা বাইরে আছে, হাইড্রোজেন মানে একটা করে সমযোজী বন্ধন করবে, তাহলে দুটা এর মানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, ঠিক কি না? আছে কি নেই? ঠিক ঠিক। আচ্ছা। আর তারপরে আমি বলছি H2S, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু এসটা, এস মানে সালফার 16,
16 মানে 2 + 8 + 6 মানে বাইরে টোটাল 6টা আছে, যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন, আর 6টা ইলেকট্রন আছে, দুটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে সমযোজী বন্ধন, এর মানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, ঠিক কি না? হুম। আচ্ছা, এবার দেখো ফসফরাসে যদি আমি দেখি ইলেকট্রন বিন্যাস, তাহলে এরকম না, 1s2 2s2 2p6 3s2 কটা হলো, 2 2 4 6 10 2 12, আর 3p5 3p5 15 তো। 3p এর পরে 4s আছে, আর এখানে যদি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 এরকম। তো এখানে 3pটা দেখো যোজ্যতা কক্ষ 3 নাম্বারটা, এখানে যোজ্যতা কক্ষ 3 নাম্বারটা, তাহলে এখানে যদি আমি 5টা ইলেকট্রনকে বসাই 3pতে px py pz এ, আর এখানে যদি বসাই, এখানে 6টা আছে, তাহলে এখানে তো কমপ্লিটলি ফুলড হয়ে গেল। কমপ্লিটলি ফুলড হয়ে গেল। হুম। মানে বাইরের যে কক্ষটা আছে এটা কমপ্লিটলি ফুলড, কক্ষক কোনো ফাঁকা কক্ষক নেই, ঠিক আছে। আর এখানে তো একটাতে ইলেকট্রন একটাতে আটবে আরো, আর এরকম ব্যাপার, ফাঁকা কক্ষ আছে, রাইট? হ্যাঁ। ওকে, কিন্তু এটা তো হলো, ইস, থ্রি নাম্বার যে কক্ষকটা আছে এখানে তো 3Dও আসে না, 3D বা 3p যে আছে এখানে 3Dও আসে, আসে তো। কারণ 3p 3D আসে, মানে আসলে মানে এরকম না, আমরা দেখেছিলাম 1s 2s 2p 3s 3p 3D 4s 4p 4D 4f। তো যাই হোক এইভাবে করে ঢুকবে, মানে 3s এর পরে 3p আসে, তারপরে 4s, তারপরে 3D। তো এখানে ধরো 4s আছে, তারপরে 3D, মানে এটা শক্তির ক্রমটা এটা, বাট স্টিল 3 নম্বর কক্ষটাতে একটা ফাঁকা উপকক্ষ আছে কি নেই, মানে ডিটা যে আছে, ডি এ 10টা কক্ষক আছে, তো এগুলো তো সবগুলোই ফাঁকা, মানে 10টা ইলেকট্রন আটতে পারে না, তো 5টা তোমার আছে কক্ষক আছে, তো এগুলো সবই ফাঁকা, রাইট? হুম। তো এইবার যেহেতু ফাঁকা আছে, তো এই জন্য এখানে হয় কি, যে PS3 ক্ষেত্রে যদি আমরা এইভাবে দেখি, যে নর্মালি কত অ্যাঙ্গেল হওয়ার কথা, এটা চতুস্তলকের 109 ডিগ্রি আর কত হওয়ার কথা, 28 মিনিট হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু যেহেতু ফাঁকা কক্ষক আছে, তো এটা কত হয় জানো, এটা হয়ে যায় 94 ডিগ্রি, খালি 94 ডিগ্রি হয়ে যায়। খালি। হ্যাঁ, তো এ তো কেন কমে গেল, তার কারণ হচ্ছে যে ওটাই বলছে না, যে যদি এমনি নর্মালি দেখো না, এখানে আমি কি দেখালাম, যে নর্মালি এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো তোমার বিকর্ষণ করে, সব ক্ষেত্রেই করে, কিন্তু এই বিকর্ষণ বলটা বেড়ে যাবে তখন যখন কোনো, মানে এই কেন্দ্রীয় পরমাণুটার কোনো কক্ষক ফাঁকা থাকবে, এটাই 5 নম্বর পয়েন্টটা বলছে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখছি এখানে কক্ষক ফাঁকা আছে, আর তারপরে এখানে সালফারের ক্ষেত্রে দেখছি এখানে কক্ষক ফাঁকা আছে, ঠিক আছে। তো আমি যদি H2S দেখি না, মানে সালফার নিয়ে নাও, এখানে দুটো ইলেকট্রন আছে, আর এই যদি H নিয়ে নাও,
তাহলে এখানে এই যে বিকর্ষণটা সেটা অনেক বেশি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা তোমার মানে 109 ডিগ্রি হওয়ার কথা ছিল, সেটা এখন কত হবে বলো তো? আরো কম হয়ে যাবে, 92 ডিগ্রি। এখানে 94 কেন হলো? কারণ এখানে এক জোড়াই তোমার ছিল, ইলেকট্রন পেয়ার আছে, কে এখানে সঙ্গে এখানে দুই জোড়া আছে, তো এটা আরো একটু কমে যাবে 92। তো হ্যাঁ। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, বোঝা গেছে? যেমন এখানে যদি দেখি অক্সিজেনের যদি দেখি, তাহলে এখানে দেখো 8টা ইলেকট্রন টোটাল, তাহলে 1s2 2s2 আর 2p6, 2p এর পরে 3 চলে আসে, মানে আর 2তে আর কোনো কক্ষক নেই, তাহলে এখানে কোনো ফাঁকা কক্ষক নেই আর কি। সিমিলারলি নাইট্রোজেনের ক্ষেত্রেও কোনো ফাঁকা কক্ষক নেই, কিন্তু এইগুলোর ক্ষেত্রে যদি ফসফরাস দেখো, সালফার, এখানে তো 3Dটা পুরোটাই ফাঁকা আছে। তো ফাঁকা কক্ষক হলে ও বলছে কি যে নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ারটা বেশি আরো বিকর্ষণ করবে। তো বেশি বিকর্ষণ করলে এই সংকোচনের মানটা আরো বেশি হয়ে যাবে। কিন্তু এখানে এক জোড়াই ছিল, তো 94 অবধি থেমে গেছে। আর সালফারের ক্ষেত্রে দুই জোড়া আছে, তো আরো একটু কমিয়ে দিয়েছে 2 ডিগ্রি, 92 করে দিয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। এবার ভিএসইপিআর এর আমি 5টা একবার পর পর বলছি, তাহলে একবার ভাই এবার ভালো করে শুনবে, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে যাবে। ভিএসইপিআর এর ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার একটা সমযোজী যৌগে আকার কিরকম, আকৃতিটা কিরকম হবে সেটা কেন্দ্রীয় পরমাণুটির টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ারের উপর নির্ভর করে। তাহলে টোটাল নাম্বার, ওটাকে স্টেরিক নাম্বার বলছি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, মোট ইলেকট্রন জোড়ের সংখ্যাটাকে। এবার মোট ইলেকট্রন জোড়ের মধ্যে কিছু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হতে পারে, কিছু বন্ধন জোড় হতে পারে। তো বন্ধন জোড় তো দুই ধরনের হতে পারে, সিগমা আর পাই। সিগমাটা মানে সিগমাটার উপরে নির্ভর করে আসলে ওর শেপটা হয়, পাইটার ও তো এখানে কোনো রোল নেই। সিগমা যদি দুটো হয় তো এইভাবে করে আমরা দেখলাম। এটা হচ্ছে 1 নম্বর ছিল। 2 নম্বর বলছে কি যে এই যে বন্ধনগুলো আছে, সেই বন্ধনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে, কারণ ইলেকট্রন ইলেকট্রন তো বিকর্ষণ করবেই করবে। কিন্তু এই বিকর্ষণটা সব থেকে বেশি কাদের মধ্যে হবে? সব থেকে বেশি হবে লোন পেয়ারের মধ্যে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলির মধ্যে বেশি বিকর্ষণ হবে। আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর একটা বন্ধন জোড় যদি থাকে, তাহলে তারপরে বিকর্ষণ ওদের মধ্যে হবে। আর দুটো যদি বন্ড পেয়ার হয়, তাহলে ওখানে বিকর্ষণটা কম হবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এটা তো হলো। আর তারপরে হচ্ছে, এটা 2 নম্বরটা ছিল। তারপরে 3 নম্বরটা কি বলছে? আর তারপরে আমরা এখানে এক্সাম্পল গুলো দেখেছিলাম কিরকম করে হয়। আচ্ছা, তারপরে 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা, যে কেন্দ্রীয় পরমাণুটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে ও বন্ধন পেয়ারে যে ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিকে আকর্ষণ করবে বলে বিকর্ষণ বলটা বেশি হবে, তাহলে কোনটা বেড়ে যাবে। আর যদি প্রান্তীয় পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে ও নিজের দিকে আকর্ষণ করবে, বিকর্ষণ বল কমে যাবে, তাহলে বন্ধন কোণ কমে যাবে। এটা 3 নম্বর ছিল। আচ্ছা, 3 নম্বরে কিছু ব্যতিক্রম দেখলাম, তো সেটা আমরা 4 নম্বর দিয়ে এক্সপ্লেনেশন করলাম। 4 নম্বরটা কি ছিল? 4 নম্বরে ছিল যে এমনি তো পাই বন্ডের কোনো রোল নেই আকৃতিতে, বাট পাই বন্ধন কি করে, তোমার এরিয়াটা একটু বেশি নেয়, এরিয়া বেশি নেওয়াতে কি করে বিকর্ষণ বলটাতে একটু যোগ দিয়ে দেয়। মানে যেখানে ডবল বন্ড থাকবে সেখানে একটু বিকর্ষণটা বেশি হবে, ডবল বন্ড থাকবে। আর মানে বহু বন্ধন আর ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড যদি থাকে, ওখানেও বিকর্ষণ বেশি হবে। মানে বহু বন্ধন এই জন্য লিখেছে। বহু বন্ধন এক বন্ধনে তারপরে হবে, তারপরে এক বন্ধনে এক বন্ধন। তো এটা থেকে আমরা কিছু এক্সপ্লেনেশন করলাম এক্সেপশন গুলো, যে এখানে আমরা দেখলাম রেজোনেন্সের কনসেপ্টটা আসলো। রেজোনেন্স মানে এখানে ডবল বন্ড করে মানে বিভিন্ন স্টেজে থাকতে পারছে আর কি, মানে অণুগুলোর অবস্থান চেঞ্জ না করে শুধু ইলেকট্রন বিন্যাসটাকে চেঞ্জ করে আর কি, আমরা দেখলাম বিভিন্ন রেজোনেন্স ফর্ম হয়। তো সেই হিসেবে এখানে ডবল বন্ড আসছে। তো ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের 4 নম্বর পয়েন্টটাতে বলছি কি ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যে বিকর্ষণ বেশি হবে, বলে এটার বিকর্ষণটা বেশি, বন্ধন কোণটা বেশি। আর 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার তো বিকর্ষণ করে, আমরা দেখলাম 3 নম্বর, হ্যাঁ 3 নম্বরে, 4 নম্বরে দেখেছিলাম, 2 নম্বরে দেখেছিলাম
কিন্তু ওই বিকর্ষণটা সব থেকে বেশি কখন হবে, যদি তোমার বিকর্ষণটা বেশি হবে যদি তোমার কেন্দ্রীয় পরমাণুটার যোজ্যতা কক্ষে ফাঁকা কক্ষক থাকে। যেমন কি ফসফরাসের ক্ষেত্রে 3D-টা ফাঁকাই আছে, সালফারের ক্ষেত্রে 3D-টা ফাঁকাই আছে। তো ফাঁকা থাকলে নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ারগুলো আরো বেশি বেশি করে তোমার কি করবে, বিকর্ষণ করবে। তো বেশি বেশি বিকর্ষণ করলে মানে ওদের মধ্যে যে বন্ধন কোণটাকে আরো কমিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে এই জন্য দেখলাম যে PS3 ক্ষেত্রে বন্ধন কোণটা 94 হচ্ছে, কারণ এখানে একটাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল, ফসফরাস। কিন্তু সালফারের ক্ষেত্রে দুটো ইলেকট্রন জোড় আছে, তো এখানে এই জন্য আরো কমিয়ে দিয়েছে, 92 করে দিয়েছে। তো এইভাবে আমরা কি যে VSEPR থিওরিটা ইউজ করে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তার আকৃতিটা কীরকম হবে, কীরকম বন্ধন কোণ হবে, ওটা আমরা কিন্তু বলতে পারছি। বোঝা গেছে? ঠিক আছে। ওকে। তো বন্ধন কোণটা তো আমরা পড়লাম, আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন বন্ধনটা এখন শুরু করলে শেষও হবে না, আর ওটা একটু দরকার শান্তি মাথার। তো ওটা আমরা রাতে পড়ি তাহলে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, এখন তুমি এগুলো